ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছে তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, আমরা যারা মার্কেটে আছি, যারা একটু সেফলি ইনভেস্টমেন্ট, মানে বলতে পারেন চোখ বন্ধ করে ইনভেস্টমেন্টের কথা বলেন বা ভাবেন, তাদের জন্য কিন্তু যেই কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা হচ্ছে বেস্ট কোম্পানি। সেফলি ইনভেস্টমেন্ট এবং স্মুথলি আপনাকে কিন্তু কোম্পানিটা টাকাটা গ্রো করে দেবে। সেরকমই একটা ইনভেস্টমেন্ট কোম্পানি, সেই কোম্পানি নিয়ে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। স্টাডি পারপাস আলোচনা করছি, এটা আপনাদের হেল্প করবে। চলুন দেখে নিই কোন কোম্পানি এবং কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন 64,793 কারোর, মানে 64,793 কারোর হচ্ছে কোম্পানিটার রিজার্ভ, যেই অ্যামাউন্টে একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কিন্তু তৈরি হয়ে যাবে। লং টার্ম বোরোয়িং যদি দেখি, দেখুন লং টার্ম বোরোয়িং কত? শূন্য, কোনো লং টার্ম বোরোয়িং নেই। আমরা যদি শর্ট টার্ম বোরোয়িং দেখি, তাহলে শর্ট টার্ম বোরোয়িং হচ্ছে কি শূন্য, অর্থাৎ কোম্পানিটার কাছে কিন্তু কোনো রকম কোনো বোরোয়িংই নেই। কোম্পানিটা বলা যেতে পারে ডেট ফ্রি কোম্পানি, যেখানে কোম্পানিটার ক্যাশ কী আছে? ক্যাশ হচ্ছে 6,534 কারোর কিন্তু কোম্পানিটার ক্যাশ রয়েছে। তাহলে কোম্পানিটির যে ব্যালেন্স শিট দেখলাম না, সেই ব্যালেন্স শিট কিন্তু কোম্পানিটার 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে ব্যালেন্স শিট দেখলেই বোঝা যাচ্ছে কোম্পানিটা কীরকম কোম্পানি। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, অর্থাৎ বিজনেস দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 75,900 কারোর, 81,700 কারোর 2020-তে। 2021-এ সেটা কত হয়েছে? 88,300 কারোর, 1,07,000। 2022-এ 1,07,000টা 1,27,000। তাহলে কোম্পানির কিন্তু রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে বলা যেতে পারে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে বা বিজনেস করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন 14,700 কারোর 2019-এ, 2020-তে 15,500 কারোর, 21-এ 18,000। দেখুন 18,000টা কত এসছে 22-এ, 21,200, 23,200। তাহলে কোম্পানির রেভিনিউ যেরকম বাড়ছে, সেই হিসাবে কিন্তু কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি ইয়ার অন ইয়ার বেসিস বেড়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 14.8%, প্রোমোটার কম আছে। প্রোমোটার কম আছে মানে কোম্পানি খারাপ, এরকম একদম ভাবার কারণ নেই। কারণ আমি নিজেই বলি সবসময় যে সেই কোম্পানিতে যাওয়া উচিত যেই কোম্পানির প্রোমোটার অ্যাটলিস্ট 50% স্টেক হোল্ড করছে। এই কোম্পানির প্রোমোটার কিন্তু অনলি ফর 14.8% স্টেক হোল্ড করছে। স্যার, তার পাশাপাশি আমি এটাও বলি, প্রোমোটারের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখতে হবে। তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু 33.7% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু 35.8% স্টেক হোল্ড করছে। তাহলে অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কিন্তু এই দুজন মিলে 69% স্টেক হোল্ড করছে। তো প্রোমোটার এফআইএস ডিআইএস মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 84% স্টেক হোল্ড করছে। তাহলে কিন্তু কোম্পানিকে হেলদি বলা চলে। দেখুন পাবলিক কতটা আছে, পাবলিক হচ্ছে অনলি ফর 15.4% স্টেক হোল্ড করছে। পাবলিকের স্টেক কিন্তু কমছে। তো পাবলিকের স্টেক কমছে মানে এই স্টেকটা যাচ্ছে কোথায়? দেখুন ডিআইএসের কাছে যাচ্ছে। তা ডিআইএস, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর কেন কিনছে? কারণ কোম্পানিটা সেরকমই কোম্পানি। চলুন আমরা যদি কোম্পানিটার ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, দেখুন মিউচুয়াল ফান্ড কতটা? 18.29% স্টেক হোল্ড করছে মিউচুয়াল ফান্ড, যেখানে 39 মিউচুয়াল ফান্ড রয়েছে। এসবিআই 4.87%, আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড কতটা? 2.90%, ইউটিআই মিউচুয়াল ফান্ড 1.73%, এইচডিএফসি 1.63% এবং আদিত্য বিড়লা গ্রুপ যে মিউচুয়াল ফান্ড রয়েছে 1.12%। দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যাবে কিন্তু 32.70%, 1277টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর প্রায় 2.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। ভেনগার্ড টোটাল ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স ফান্ড 1.28% স্টেক হোল্ড করছে। ভেনগার্ড ইমার্জিং মার্কেট স্টক ইন্ডেক্স ফান্ড 1.28% স্টেক হোল্ড করছে। গভর্নমেন্ট পেনশন ফান্ডও রয়েছে এখানে, কতটা? 1.25%। দেখুন আমরা যদি ব্যাঙ্কিং দেখি, দেখুন ব্যাঙ্কিং সেক্টরেও কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে 0.14%, 20টা ব্যাঙ্ক রয়েছে, এতটা স্টেক কিন্তু ব্যাঙ্ক হোল্ড করছে। ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে কখন 14.77% স্টেক হোল্ড করছে, 48টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই কিন্তু 10%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। এসবিআই লাইফ 1.20% স্টেক হোল্ড করছে। আইসিআইসিআই পোটেনশিয়াল লাইফ 1.12% স্টেক হোল্ড করছে এবং ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট 1.85 স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে এতটা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাঙ্কিং সেক্টর? কারণ কোম্পানিটার মধ্যে দম আছে, কোম্পানিটা প্রিভিয়াসও ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে, এখনও কিন্তু সেফলি ইনভেস্টমেন্ট
স্ট্র্যাটেজি যদি বলেন তাহলে এই কোম্পানিটা কিন্তু বলতে পারেন, যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা আন্ডার ভ্যালু চলছে। দেখুন আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে, দেখুন মার্কেট ক্যাপ কত, 6,13,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। কোম্পানিটা চলছে 1479-তে। পি রেশিও একদম অ্যাট্রাকটিভ পি রেশিওতে রয়েছে, 25.2 রয়েছে। কোম্পানিটার ডিভিডেন্ড yield দেখুন 2.30, কোম্পানিটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও দেয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কত, 40। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কত, 31.8 রয়েছে। তো এই দুটো কিন্তু ভালো রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু কত আছে, ফেস ভ্যালু 5, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। দেখুন মার্কেট ক্যাপ অনুযায়ী যদি দেখি তাহলে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু নাম্বার 2 কোম্পানি। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে ইনফোসিস। আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। ফার্স্ট কে আছে? ফার্স্ট কিন্তু টিসিএস আছে, কত, 14 লাখ মার্কেট ক্যাপ। সেকেন্ড ইনফোসিস, থার্ড হচ্ছে এইচসিএল টেক। তো সেই কোম্পানি নিয়ে আলোচনা করছে, যেই কোম্পানিটা আইটি সেক্টরে ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে 3 নম্বর কোম্পানি। আমরা দেখলাম কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রেভিনিউ বাড়িয়ে গেছে, কন্টিনিউয়াসলি তার প্রফিট বাড়িয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির ইন্টারনালি কোনো প্রবলেম নেই। কোম্পানি ইন্টারনালি কোনো প্রবলেম থাকলে তাহলে কোম্পানি পড়েছে, ওকে ঠিক আছে কোম্পানি খারাপ। তো কোম্পানি কিন্তু খারাপ না, বলতে পারেন গ্লোবাল একটা সিচুয়েশন এমন তৈরি হয়েছে যার জন্য কিন্তু এই কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে আছে। দেখুন আমরা যদি কোম্পানিটাকে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখন চলছে কততে, 1480-তে। তো আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা অনলি ফর 3% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 97%, অর্থাৎ কোম্পানিটা কিন্তু 5 বছরে টাকাটা ডবল বানিয়ে দিয়েছে। তো আমরা যদি চার্ট দেখি, দেখুন দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা তার হাই থেকে এখনও পর্যন্ত প্রায় 21%, 22% কিন্তু নিচে রয়েছে। তো নিচে থাকার পিছনে কারণ কি? দেখুন 2022 বা 21শে ডিসেম্বর, তো সেই সময় থেকে দেখলে দেখা যাবে কিন্তু সেই সময় কি ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো, ইনফ্লেশন বাড়লো। ইনফ্লেশন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানি পড়েছে। কেন পড়েছে? কারণ এই যে আমাদের দেশের যতগুলো আইটি সেক্টরের কোম্পানি আছে, সবকটা আইটি সেক্টরের কোম্পানি কিন্তু সার্ভিস প্রোভাইড করে কোথায়? নর্থ আমেরিকা এবং ইউরোপের কান্ট্রির দেশগুলোতে, যেখানে বলতে পারেন প্রায় 80% রেভিনিউ ওখান থেকে আসে। তো সেইখানে ইনফ্লেশন 40 বছরের পুরনো ইনফ্লেশনে চলে গেছিলো। তার জন্য কিন্তু কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি পড়ছিল, আমাদের আইটি সেক্টরের কোম্পানিগুলো, ইনফোসিসও পড়ছিল। তো এখন দেখুন ইনফোসিস কিন্তু অনেকটা কামব্যাক করেছে। তো কামব্যাক করার পরে আবার পড়ছে, প্রায় 1700-তে চলে গেছিলো। তো সেখান থেকে কিন্তু এখন চলছে কত? এখন চলছে কিন্তু 1480-তে। তো সেখান থেকে পড়ে যাওয়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানি তো ভালো করছিল, পড়ে যাওয়ার পিছনে যদি কারণ বলেন, নাম্বার 1 কোম্পানি ওয়ার্ল্ডের আইটি সেক্টরের অ্যাসেঞ্চার। তো সেই কোম্পানি একটা প্রেডিকশন জারি করেছে যে সেই কোম্পানির কিন্তু ভবিষ্যতে রেভিনিউ অনেকটা কমে যেতে পারে। তো রেভিনিউ কমা মানে প্রফিটেবিলিটি কমা। তারা তারা তাদের কোম্পানির সম্বন্ধে জানিয়েছে তাদের এক্সপেকটেশন যে পড়তে পারে। তার জন্যে কিন্তু এই কোম্পানি বলুন, টিসিএস বলুন, এইচসিএল টেক বলুন, প্রতি কটা কোম্পানি পড়েছে। পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে হচ্ছে নাম্বার 1 কোম্পানি যদি এই কথা বলে, তাহলে নাম্বার 2, নাম্বার 3-ও কিন্তু পড়তে পারে। এটাই কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে। তো এখনের পড়ার পিছনে কারণ যদি বলেন তাহলে কিন্তু এটাই। তবে স্যার এসেনশিয়াল কোম্পানি পড়েছে বলে এই কোম্পানি পড়বে এরকম কিন্তু কোনো কারণ নেই, বা কোথাও কিন্তু লেখা নেই। যদি আমার প্রেডিকশান বলেন তাহলে প্রেডিকশান হচ্ছে এটাই যে যেই কারণে কোম্পানিটা 2021-এর সময় থেকে পড়েছে, সেই কারণটা কিন্তু শর্ট আউট হয়ে গেছে, ইনফ্লেশন। এখন কিন্তু সেই সব দেশগুলো আস্তে আস্তে গ্রোথ করছে, ইনফ্লেশন কমেছে, জিডিপি বাড়ছে। তো কোম্পানিগুলো আবার ট্র্যাকে আসছে। তো কোম্পানিগুলোকে কিন্তু এবার গ্রোথ করতে গেলে এই আইটি সেক্টরের কোম্পানিগুলোর সার্ভিস কিন্তু নিতে হবে। তো নিতে গেলে কিন্তু এই কোম্পানিগুলো ভালো করবে। তো স্যার বলতে পারেন যে ভালো সময় কিন্তু এই কোম্পানিটা চলে এসছে। এখন আন্ডার ভ্যালু রয়েছে, এখনই বেস্ট সময় এই কোম্পানিটা বাই করার। যারা পিটি করতে চান তারাও বাই করতে পারেন। যখন কোম্পানিটা নিচে চলে এসেছিলো, অর্থাৎ 1280, 1300 এরকম জায়গায় চলছিল, সেই সময় কিন্তু আমি বারবার বলছিলাম যারা এই সময় কিনেছেন তারা কিন্তু ভালো একটা পিটি অর্থাৎ পজিশনাল ট্রেডিংয়ের প্রফিট কিন্তু পেয়েছেন, কারণ কোম্পানিটা কিন্তু 1700-র উপরে চলে গিয়েছিল সেই সময় থেকে। তো এখনও কিন্তু স্যার ভালো সময়। আরও কি শোনা যাচ্ছে যে ইউএসের ভোট হতে চলেছে, কবে? নভেম্বরে। তো নভেম্বরে ভোট হতে গেলে অলরেডি ফেড কিন্তু ডিসেম্বর 2023-এর ডিসেম্বরে বা কিছুদিন আগে যে আমরা এফওএমসির মিটিং দেখেছিলাম, সেখানে কিন্তু ফেড রেট কাটের কথা বলছে। তো রেট কাট হওয়া মানে কিন্তু লিকুইডিটি বাড়বে, আর লিকুইডিটি বাড়া মানে কিন্তু হচ্ছে যে কোনো মার্কেটের জন্য, ইকুইটি মার্কেটের জন্য বিশেষ করে ভালো। তো
তো লোন সস্তা হবে, বিজনেস আরও ভালো ট্র্যাকে আসবে, বিজনেস আরও ভালো ট্র্যাকে আসা মানে কিন্তু এই কোম্পানিগুলোর সার্ভিস আরও ভালো বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার বা বাই করার। যেখানে কোম্পানিটা আন্ডার ভ্যালু রয়েছে, সেফলি ইনভেস্টমেন্ট, তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ড ইল্ডও রয়েছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, বা এই জায়গা থেকে কিন্তু পিটিরও একটা করার ভালো সুযোগ। তো ভালো এরকম সুযোগ আসলে সবসময় আমি আপনাদের কাছে তুলে ধরবো। এই ছিল আলোচনাটা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।